আজ শেখ হাসিনা এবং তার দলের শেখার দিন। হ্যাঁ, ঠিক শুনেছেন, শেখার দিন। যে দল গত কয়েক সপ্তাহ ধরে আশঙ্কার গল্প শোনাচ্ছিলেন বাংলাদেশের সাধারণ ভোটারকে, আর একই সঙ্গে ভোট বলা হচ্ছিল ভোট ভণ্ডুল হবে, দেশ অশান্ত থাকবে, এই নির্বাচন টিকবে না, নো ভোট নো ভোট, আজ সেই গল্পগুলো ফানুস হয়ে মিলিয়ে গিয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নির্বাসিত ভারত থেকে বার্তা দিয়েছিল নো ভোট, কিন্তু বাংলাদেশ ছিল শান্ত, ভোট হয়েছে সুষ্ঠুভাবে। বাংলাদেশের মানুষকে ভয় দেখানো হয়েছিল, বয়কটের ডাক ছিল ভোটের, কিন্তু বাংলাদেশের মানুষ থামেনি, ভোট দিয়েছে লাইনে দাঁড়িয়ে, ভোট হয়েছে সুষ্ঠু নিরপেক্ষ। এবার বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে তাদের ইচ্ছা মতো পছন্দের প্রার্থীকে। এটি বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। নেই গুলি, নেই আগুন, নেই লাশের মিছিল। এর প্রেক্ষিতে একটি কথা না বললেই নয়, ক্ষমতা থাকলে সমর্থন থাকবে, এটি ভুল ধারণা। সেটি হয়তো আওয়ামী লীগ বুঝতে পেরেছে, তাই তো বাংলাদেশের মানুষ ভয়ে আর ঘরের ভেতরে নয়, ঘর থেকে বের হয়ে চলে গিয়েছিল, নির্ভয়ে দিয়েছে তাদের ভোটের অধিকার। কারণ মানুষ আজ শিখে গেছে, ভোট না দিলে শাসক বদলায় না। শান্তিপূর্ণ ভোট আজ মানুষের নীরব অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের নির্বাচন ক্ষমতা বদলের নির্বাচন ছিল না, এটি ছিল ভয়ের রাজনীতির বিরুদ্ধে বিদ্রোহ। বিস্তারিত বিশ্লেষণ প্রথম বাংলার নিউজে। আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকে আগুন জ্বলেছিল, বড় বড় পোস্ট হয়েছিল, বড় বড় হুমকি এসেছিল, কিন্তু মাঠে মাঠে মানুষ লাইনে দাঁড়িয়েছেন, মাঠে মানুষ ভোট দিয়েছেন, মাঠে রক্ত ঝরেনি আর গুলিও চলেনি। যারা ভেবেছিলেন মানুষ ঘরেই থাকবেন, যারা চেয়েছিলেন বিশৃঙ্খলা হোক, যারা আশা করেছিলেন ভোটের দিনই তাদের রাজনৈতিক অস্ত্র হয়ে উঠবে, আজ তারা দেখলেন মানুষ তাদের গল্পে আর বিশ্বাসই করছে না। সবচেয়ে বড় রাজনৈতিক অপমান কি জানেন? আপনার ডাকে কেউ সাড়া না দিলে। আজকের ছবিটা অনেকটা সেরকমই নির্মম। ডাক ছিল কিন্তু সাড়া ছিল না, কারণ মানুষ বুঝে গিয়েছেন ভোট বয়কট মানে নিজের কণ্ঠস্বরকেই অবরুদ্ধ করা। আর দীর্ঘ 17 বছর যারা মনে করেছেন তাদের কণ্ঠস্বর শোনা যায়নি, তারা এবার সেই কণ্ঠস্বর ফিরিয়ে নিতে এসেছেন। তাই আজকের এই দিনটা ফলাফল ঘোষণার আগেই একটা রায় দিয়ে দিয়েছে। মানুষ ভয় নয়, ভোট চেয়েছিলেন, হুমকি নয়, অংশগ্রহণ চেয়েছিলেন, গল্প নয়, বাস্তব চেয়েছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার আলোচনা বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমার সহ আলোচক, সাংবাদিক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায় এবং সঙ্গে আমি সুব্রত আচার্য। চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। পরমাশিস, তুমি তো জানো যে একটি পাখি আকাশে ওড়ার সময় নিচের দিকে নজর থাকে একটি প্রাণী মৃত প্রাণীর দেহ নিংড়ে খাবার জন্য। আমি পাখিটির নাম বলতে চাই না। আজকের বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিকে ঠিক সেরকমই সেই পাখিটির মতোই নজর ছিল আওয়ামী লীগের, যারা এই মুহূর্তে ভারতে পালিয়ে বা আশ্রিত রয়েছেন সেই সব আওয়ামী লীগের শীর্ষ নেতা নেত্রী এবং সমর্থকদের। কিন্তু শেষ মুহূর্তে কি হলো? আওয়ামী লীগের নেতা নেত্রী এবং প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন, এবং আমার কাছে যতদূর আমি বিভিন্ন মিডিয়ায় জার্নালে দেখেছি, খোঁজখবর রেখেছি, ভারতে কলকাতায় নাকি অনেক আওয়ামী লীগ সদস্য তারা এখানে অবস্থান করছেন, যদিও এটা শোনা কথা, এবং পৃথিবীর বিভিন্ন দেশেই তারা অবস্থান করছেন। অবশ্যই তারা পাখির চোখের মতন দৃষ্টি নিয়ে পরখ করেছে আজকের নির্বাচন, যেভাবে পরখ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম, মিডিয়া, আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন। তুমি জানো 500-র উপরে বিভিন্ন সংগঠন এবং পর্যবেক্ষক এবং সাংবাদিকরা ঢাকার মাটিতে অবস্থান করছে। সে দেশের নির্বাচন তারা আজকে পরখ করেছে। ইতিমধ্যেই ভোট গণনা শুরু হয়ে গেছে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গণবিক্ষোভের যেটা তারা উৎখাত হয়েছে, আজকে পাখির চোখের মতন তারা পরখ করেছে বাংলাদেশের নির্বাচন। সেখানে তারা এটাও পরখ করেছে গণকণ্ঠস্বরের উৎসব, যে উৎসবে গণ অধিকার স্থাপিত হয়েছে বাংলাদেশের মাটি। তো স্বাভাবিকভাবে এখান থেকে
থেকে তারা কি পাঠ নিল, কি শিক্ষা নিল, পরবর্তীতে কথন হবে, কণ্ঠস্বর তাদের কি বলবে, আমরা সেটা দেখতে থাকবো, জানতে থাকবো। কিন্তু এটা অবশ্যই বোঝা উচিত যে গণবিক্ষোভে উৎখাত হয়, গণকণ্ঠস্বরের জোয়ারে কিন্তু আবার কেউ প্রতিস্থাপন হয়। এখান থেকে তাদের কিন্তু এই শিক্ষাটা নেওয়ার দরকার। কি দরকার? যে মানুষের কথা বলার অধিকারকে যদি আমরা যোগ্য সম্মান দিতাম, তাদের অধিকারটা বুঝিয়ে দিতাম, শুধু সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের কণ্ঠস্বরের অধিকার যদি সে দেশের মাটিতে প্রতিষ্ঠিত হতে পারত, তাহলে তারা গণবিক্ষোভের জেরে উৎখাতের মধ্য দিয়ে দেশ থেকে পালাতে হতো। দেখো, আওয়ামী লীগের পক্ষ থেকে নো ভোট নো ভোট এই ডাক দেয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তারা মানেননি। একই সঙ্গে তুমি জানো, শেখ হাসিনা বিহীন নির্বাচন হচ্ছিল, কিন্তু মানুষ ভোট দানে বিরত থাকেননি। যাদের বলা হতো মানুষ ভোট দিতে আসে না, তারা আজ লাইনে। শান্ত ভোট এটাই সবচেয়ে বড় রাজনৈতিক উত্তর বলে মনে করা হচ্ছে। শেখ হাসিনার দল আওয়ামী লীগ আজকের এই ভোট থেকে কি শিখলো বলে তোমার মনে হয়? শেখার আগে যেটা দেখলো যে শান্ত ভোট, সংঘবদ্ধ জোট, বাংলাদেশের সাধারণ মানুষ সংঘবদ্ধ হয়ে একটা নতুন জোট তৈরি করে তারা শান্তভাবে ভোট দিল। তারা শিখলো যে শেখার তো শেষ নেই যদি তারা শিখতে চায়। যেমন কিছুদিন আগে কলকাতায় একটি ভার্চুয়ালি সেতে দায় নেওয়ার কথা বলেছিলেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, এবং সেই জায়গা থেকে আমি একটা প্রশ্ন তুলেছিলাম, আপনি 14ই জুলাইয়ের দায়ের কথা উল্লেখ করছেন, যাদেরকে রেখে আসলেন মাঠ পর্যায়ের আওয়ামী লীগের সদস্যরা, তারা কি করবেন? তারা ভোট দিতে গেলেও ভয়, না দিতে গেলেও ভয়। এটা আমি গতকালকের বেশ কিছু গণমাধ্যমে দেখছিলাম। যারা আজকে ভোট দিতে যায়নি, আমি যদি ধরে নিই তারা আওয়ামী লীগের সদস্য, আমি জানি না তারা আক্রান্ত হবে কিনা, আজকে তাদের পাশে কারা দাঁড়ান, এটা এখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। খেলে আসা মাঠ পর্যায়ের আওয়ামী লীগের সদস্যরা কিন্তু বাংলাদেশের মাটিতে অবস্থান করছে। আজকে নির্বাচন থেকে তারা কি শিক্ষা নিল? নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক, আওয়ামী লীগের সদস্যরা তো বাংলাদেশেই অবস্থান করবে। তারপর কি হবে? তারা কেমন থাকবেন? একটা ভার্চুয়ালি খোঁজ নেবেন। সজীব ওয়াজেদ জয়, আজকের এত বড় নির্বাচন সম্পন্ন হয়ে গেল, আপনারা বলবেন 80% ভোট পড়েনি, যে শতাংশই ভোট পড়ুক, নির্বাচনটা কিন্তু বাংলাদেশের মানুষ দিয়েছে, সেই ভোটে অংশ নিয়েছে, তারা ভোরবেলা ভোট দিতে গেছে। আমি নিজে চোখে পরখ করেছি বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে, সকাল 7:30 8টার মধ্যেই 70 ঊর্ধ্ব লোকরা কিন্তু ভোট দিতে গেছে, মিডিয়ার মুখোমুখি হয়েছে, আঙুলের রঙের ছাপ তারা দেখিয়েছে, তারা কিন্তু বলেছে 15 বছর ভোট দিতে পারেনি। একটু প্রতিক্রিয়া দেবেন আশা করছি প্রথম কলকাতার জন্য। আমি প্রথম কলকাতার দর্শকদের কাছে অনুরোধ করছি, যে যেখান থেকে পারবেন দেখবেন, সবাই একটা এই মন্তব্য করুন, সজীব ওয়াজেদ জয়ের একটা প্রাসঙ্গিক বক্তব্য আমরা শুনতে চাই আজকের নির্বাচন সম্পন্ন হয়ে যাওয়ার পর। দেখো, মানুষ গত 2 দশকের স্মৃতি আজকে মনে করছেন। সেটা কি? বিরোধীদের দমনের অভিযোগ ছিল, প্রশাসন ব্যবহারের অভিযোগ ছিল, রাতের ভোট করানোর অভিযোগ ছিল, এবং একতরফা নির্বাচনের অভিযোগ ছিল। সত্য মিথ্যে নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু মানুষের মনে একটা জিনিস তৈরি হয়েছিল, আমার ভোটে কিছু যায় আসে না, অর্থাৎ মানুষের ভোটে কিছু যায় আসে না, প্রশাসনিক যন্ত্র থাকলেই পার পেয়ে যায়। আর এই লাইন শেষ বিশ্বাসের বিপরীত ছবি। কিন্তু আজ বাংলাদেশে ভোটের লাইনে দাঁড়ানোর বিষয়টি পুরনো বিশ্বাসের এক বিপরীত ছবি হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। মানুষ বলছেন, এবার আমার ভোট আমি নিজেই দেব এবং সরকার আমার ইচ্ছে মতোই গড়ব। তোমায় বললাম, ওনারা একবার ঘোষণা দিয়েছিলেন নো ভোট নো ভোট, নাকি নো ভোট নো ভোট। হ্যাঁ, নো ভোট নো ভোট। বাংলাদেশের মানুষরা দিয়েছে শান্ত ভোট, সংঘবদ্ধ জোট। সেটা কিন্তু আজকের এই গণ উৎসবের মধ্য দিয়ে সরাসরি প্রকাশ পেয়েছে। কেন শান্ত ভোট আর সংঘবদ্ধ জোট বললাম? সকাল থেকে যেটা আমরা দেখেছি, কোনো অশান্তির বাতাবরণ কম বেশি ছিল না, এবং মানুষ সংঘবদ্ধভাবে ভোটের লাইনে দাঁড়িয়ে একে অপরের হাত ধরে মিলেমিশে ভোট দিয়েছে। সেজন্যই আমি দুটো লাইনেই বললাম যে শান্ত ভোট, সংঘবদ্ধ জোট। দেখো, আজকে আওয়ামী লীগের বাংলাদেশের ভোট থেকে 7টি শিক্ষা নেওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে, বা আমরা মনে করছি। সেই 7টি শিক্ষা কি? যেমন একটি হচ্ছে, ভোট থেকে মানুষকে দূরে রাখলে একদিন সে ভোট দিয়েই মানুষ তার জবাব দেন। এটি হচ্ছে 1। 2, বয়কট তখনই কাজ করে
যখন বিশ্বাস থাকে, এবং 3, প্রশাসন দিয়ে বিরোধীদের ভাঙলে গণতন্ত্র একই রকম ভাবে ভেঙে পড়ে। আর ভণ্ডুল হবে এই আশা করা কার্যত পক্ষে আত্মঘাতী কৌশল হিসেবে পরে পরিগণিত হয়, এবং অবশ্যই বিরোধীদের স্পেস চেপে রাখলে একদিন সেটা উল্টো বিস্ফোরিত হয়। এবং 17 বছরের সবচেয়ে বড় ব্যর্থতা ভোটকে উৎসবে পরিণত না করতে পারা। আর শেষ 7 নম্বর শিক্ষা হচ্ছে, মানুষ এখন ভয় নয় বরং মর্যাদা চান। এই 7টি বিষয় আজকে সম্ভবত আওয়ামী লীগের নেতা কর্মী যারা তুমি বলছিলে পাখির চোখের মতো, আমি বলছি একটি বিশেষ পাখি মতো তারা ভারত থেকে বাংলাদেশের ভোটের দিকে তাকিয়েছিল, তারা কিন্তু আজকের এই বাংলাদেশ থেকে, বাংলাদেশের ভোট থেকে শিক্ষা নিতে হবে। দেখো, ভোটের ফলাফলের পর কি হবে সেটি তুমি, আমি, আমরা কেউই জানি না, কিন্তু মানুষ এই ভোটে অংশগ্রহণ করেছে। এই ভোটটি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বাংলাদেশের সময়ে নির্বিঘ্নভাবে, একেবারেই কোনো রকম ভাবে রক্তপাতহীন, বুলেটহীন, লাঠিচার্জবিহীন হয়েছে, সেটি কিন্তু আপাত দৃষ্টি, এবং সমস্ত রাজনৈতিক দলগুলো পারস্পরিকভাবে বড় ধরনের কোনো অভিযোগ তোলেনি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা এই মুহূর্তে বলা যায় কিনা? না, দেখো, বিষয়টা হচ্ছে যে মানুষ আজকে ভোটদানে অংশ নিয়েছে। কে জিতবে সে তো ভোট গণনার পর বোঝা যাবে, কিন্তু একটা গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে 17 মাস 18 মাস কেটে যাওয়ার পর, যেটা সেনাবাহিনীর পক্ষ থেকেও একটা আনুমানিক সময় বলা হয়েছিল এবং পরবর্তীতে সেটা পূর্ণ মাত্রা দিয়েছিলেন ডক্টর ইউনূস নিজেই, যে কথা দিয়েছেন সেই সময়েরই আগেই ভোটটা সম্পন্ন হলো, এবং এই ভোট নিয়ে উদ্গ্রীব ছিল গোটা বিশ্ব। সবাই পরখ করেছি কি ঘটেছে, আমরা সবাই সেটা জানি, সবাই দেখেছি। এটা নতুন করে কিছু বলার নেই যে আপনারা যেটা বলেছেন ভুল, আর যেটা হয়েছে ঠিক, আর যেটা হয়েছে ঠিক আপনারা বলছেন ভুল। এটা গোটা বিশ্ব দেখলো। এরপর ভোটের ফলাফলে যারা ক্ষমতায় আসবেন, তারপর বাস্তবিক প্রেক্ষাপটটা, শিক্ষা কি নিল না। তুমি যে 7টা পয়েন্টের কথা বললে, এই 7টা পয়েন্টটা কি আজকেই বর্ণপরিচয়ের মতো রচনা হলো? এটা তো সবাই জানতো। আমরা জেনে যখন না জানার ভান করি, আমরা যখন দেখে না দেখার ভান করি, আমরা যখন শুনে না শোনার ভান করি, অন্ধ হয়ে থাকি, ফল কি হয়? আমরা যখন নিজেদের আত্মসমালোচনা করি না, আমরা যখন জনমানুষের কথা না শুনি, নিজেদের মধ্যেই বিষয়টা নিয়োজিত রাখি, তার ফল কি হয়? কথাতেই তো আছে ভাই, অহংকার পতনের মূল। এটা সকলের জন্য সমান, এটা আমার জন্যও সমান, তোমার জন্যও সমান, এটা বিএনপির জন্যও সমান, এটা আওয়ামী লীগের জন্যও সমান। অহংকার যে করবে তার পতনের হবে। আর ভোটই তো সত্যিকারের অধিকার। তুমি যে কথাটা বললে, ভারতের মতন এত বড় দেশেও তো একটা সরকার উল্টে যায় সাধারণ মানুষের ভোটের মধ্য দিয়ে, সেখানে কোনো গণবিক্ষোভের দরকার হয় না। তো স্বাভাবিক, এটা এখানে রাজনীতিতে ওই শেষ কথা এটা ভাববার কোনো কারণ নেই। আর সমাজ জীবনে আমি শেষ কথা, আমি কারুর জন্য কিছু বসে থাকে না। এই যে তুমি বলছিলে না শেখ হাসিনা বিহীন বাংলাদেশের নির্বাচন, তুমি ভাবতে পারো বঙ্গবন্ধু কন্যা যার আদর্শে প্রাণিত হতো বাংলাদেশের মাটি, তার দল বিহীন আজকে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের মানুষ করে দেখালো। বাংলাদেশের মানুষ কিন্তু সেই নির্বাচনে অংশ নিল। কেন হলো? এই উত্তর তাদের কাছেই আছে। না, এগুলো নিয়ে নিশ্চয়ই শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিশ্চয়ই তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিংবা ভারতে আশ্রিত বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে আসা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো নিজে কোনো অডিও বার্তা বা ভয়েস নোট পাঠাবেন, সেটা এটা আমরা একটা প্রসঙ্গক্রমে কথা বলি। ধরো আজকে 54% যদি ভোট পড়ে, 100% জায়গায় 54%, তুমি 54% মানুষের অধিকারকে তুমি খর্ব করতে পারবে? এরা কি বাংলাদেশের নাগরিক নন? না, কিন্তু তুমি একটা কথা বললে না যে বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হওয়া, বঙ্গবন্ধুর দল, মুক্তিযুদ্ধের ধারক, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ডাকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, মত, পদ ভুলে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই দলটি, সেই আদর্শ 2024-এ গিয়ে দেখা গেছে লাস্ট 15 বছরে বাংলাদেশের মানুষের কথায় তা বিপণনে পরিণত হয়েছে। আদর্শ যখন বিপণনে পরিণত হয়, বিক্রি হয়, তার ফলশ্রুতি কি হতে পারে সেটা আমরা দেখেছি। এত বড় একটা রাজনৈতিক দল, তার কথা, তার মন্তব্য, তার আশঙ্কা, তার উদ্বেগের একটা ন্যূনতম ভ্যালু তো থাকবে। পরমাশিস, আমি যৌক্তিকভাবে একেবারে পয়েন্ট টু পয়েন্ট বলছি, সেটি হচ্ছে দেখো,
তোমার মনে আছে যে গত বছর জানুয়ারিতে যখন ট্রাম্প ক্ষমতায় এলেন, সম্ভবত 2025-এর জানুয়ারি 20 তারিখ সম্ভবত, তার আগে থেকেই 24-এর শেষ দিক থেকেই বিভিন্ন রকমের গণমাধ্যমে প্রচার করা শুরু করলো, বিভিন্ন রকমের একটা মহল থেকে আলোচনা শুরু হলো যে ট্রাম্প ক্ষমতায় এলে শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে ঢাকাতে বসিয়ে দেবেন, আমেরিকায় পালাবদল হলে, রাজনৈতিক পালাবদল হলে এটা হবে। কিন্তু বাস্তবিক কি দেখা গেল যে আসলে সেরকম কিছু নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হলো। এরপর শোনা যাচ্ছিল যে উনি সাট করে চলে যাবেন বাংলাদেশে, উনি খুব কাছাকাছি আছেন, এরকমই একটি অডিও বার্তা ভাইরাল হতে শুরু করলো এবং বাংলাদেশের অনেকেই বিশ্বাস করছিলেন যে হয়তো ভারত কোনো বিশেষ পদ্ধতিতে কারণে শেখ হাসিনাকে আবার তার মসনদে ফিরিয়ে দেবেন। এগুলো কিন্তু সব সম্ভাবনা এবং গুজবের কথা। এটি কিন্তু আমি দায়িত্বশীল জায়গা থেকে, আমার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই, পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ায় ওঠা আলোচনার পরিপ্রেক্ষিতে বলছি। হলো সেটিতেও দেখা গেল যে আসলে গল্পের গরু গাছেতে চড়ার মতো। তারপর আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ঝটিকা মিছিল বলে একটা নতুন বাংলায় একটা বাক্য তৈরি হলো, যে ঝটিকা মিছিল। সেই ঝটিকা মিছিল নিয়েও প্রচুর অনেক কিছু হলো। এক্ষুনি 1 সেকেন্ড 10 সেকেন্ডের সে আমরা ভিডিও ক্লিপ দেখতে পারলাম এবং কিছু আওয়ামী লীগের সুবিধাভোগী, যারা আওয়ামী লীগের সময় সর্বোচ্চ পর্যায়ে সুবিধা নিয়েছেন, তা সাংবাদিক বলো, বুদ্ধিজীবী বলো বা অন্যান্য স্টেক হোল্ডার, তাদের পেজ থেকে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকা এরকম সদস্য তারা ফেসবুকে পোস্ট করতে শুরু করলো। আমরা ডিম ছোড়াও তো দেখেছি, আমরা নিউ ইয়র্কের মাটিতে ডিম ছোড়াও দেখেছি পিছন থেকে ব্লেজারের উপরে। ডিম ছোড়া কতটা দেউলিয়াপনা সেটা তো হয়েই গিয়েছে, নিজের দেশের মান সম্মান মানে মাটিতে মিশিয়ে দিয়েছে, সেটা নিয়ে আমরা তো মানে গভীরভাবে যৌক্তিকভাবে সমালোচনা করেছিলাম। এই তো গেল এগুলো বিষয়। তারপর যেটা ভোট নিয়ে হলো, আগে বলা হলো যে ভারত দিল্লি এটা কোনোভাবেই মেনে নেবে না, ভোট করতে দেওয়া হবে না, ভোট নিয়ে ডক্টর ইউনূস সরকারকে চাপে রাখার কৌশল নেওয়া হচ্ছে। আমি ধরে নিলাম যে ভারতের দিল্লির সঙ্গে ঢাকার কৌশলগত বা কূটনৈতিকগত সম্পর্ক চাপাচাপির মধ্যেই ছিল, এটা বাস্তবিক, এবং সেটা শেখ হাসিনার দল এবং আওয়ামী লীগের কারণেই হয়েছে। এটাও একেবারে আমার মুখ থেকে নয়, এটা সাউথ ব্লকের লোকেরাও জানে, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের লোকেরাও জানে। এটা নতুন আমার কাছ থেকে শুনতে হবে বা তাদের শিখতে হবে এই প্রথম। এর জন্য রকেট সায়েন্সের দরকার হয় না। গেল শেষে যখন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হলো, তারপর আমরা কি দেখলাম? হঠাৎ করে একটা ক্যাম্পেইন শুরু হলো, নো ভোট নো ভোট, এবং সেটা কিন্তু বেশ জোরে সোরে শুরু হয়েছিল। এবং শুধু তাই নয়, এবং তাদের ভাষায়, আওয়ামী লীগের সদস্যদের ভাষায়, তাদের 35% ভোটার সবাইকে বলা হলো আপনারা কেউ ভোট দিতে যাবেন না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ঠিক নয়। আমরাও বলেছি যে আওয়ামী লীগকে ছাড়া, আমরাও মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল, আমাদের এডিটোরিয়াল একেবারে ক্লিয়ার করে দিচ্ছি। কিন্তু আওয়ামী লীগ যা করেছিল, বাংলাদেশের মানুষ যদি সেই দলটিকে না চান, তাহলে আমার বলার কি থাকবে বা আওয়ামী লীগেরই বলার কি থাকবে? ওই তুমি যেমন বললে যে আজকে যদি 45% বা 50% মানুষ ভোট দেন, আমি ধরে নিলাম এর মধ্যে জল মেশানো হয়েছে, 35 থেকে 40% মানুষ ভোট দিয়েছেন। এই 100 জনের মধ্যে 40 জন মানুষ তো তারা ভোট দিয়েছেন। এই ভোটাররা কি আওয়ামী লীগের দেশের লোক নয়, বাংলাদেশের ভোটার নন? তাদের কাছে কি বাংলাদেশের এনআইডি নেই? তাদের কাছে কি আওয়ামী লীগের এনআইডি রয়েছে যে তাদের কথাই তাদের শুনতে হবে এবং তাদের এই ভোটটা কি অগ্রাহ্য, মানে গ্রাহ্য নয়? মূল পয়েন্টে ফিরি, দেখা গেল এবারও ভোটে মানুষ যেভাবে সাড়া দিয়েছে, আমরা লম্বা লাইন হয়তো দেখিনি শহর কেন্দ্রিক ক্ষেত্রে, গ্রামের স্কুলে বা গ্রামের অনেকগুলো ভোট কেন্দ্রে আমরা লাইন দেখেছি। সে অর্থে লাইন বাংলাদেশের মিডিয়ার আমার চোখে পড়েনি, কিন্তু তবুও বিচ্ছিন্নভাবে যেরকম ভাবে ভোট হয়েছে, সেটাও যদি আমরা ধরে নেই তর্কের খাতিরে যে এই ভোটটি নির্বাচন কমিশনের যে বক্তব্য, সেই বক্তব্য একেবারে জেনুইন, এর মধ্যে কোনো জল মেশানো নেই, তবুও এই যে আওয়ামী লীগের ডাকা নো ভোট নো ভোট, এটা কি প্রত্যাখ্যান করা নয়? আর আওয়ামী লীগের মতো একটা জাদ্রেল রাজনৈতিক দল এই ফাঁকা বুলি আর কত বছর আওড়াবে? পরমাশিস, না, আমার প্রশ্ন, নো ভোট নো ভোট নো ভোট নাকি কি বলেছে? নো ভোট মানে নৌকা নয়, নো ভোট নো ভোট নো ভোট, এই কথাটা কি বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য বলেছে, না নাকি তাদের আওয়ামী লীগ সদস্য, আওয়ামী লীগ সমর্থিত পরিবারের কাছে বলেছে? আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ সমর্থিত পরিবারের 35% ভোটারদের কাছেই বলেছে। আওয়ামী লীগকে যারা ভোট দেন, ওনারা ভোট দিতে যায়নি, তাহলে 65% যদি ভোট পড়ে থাকে তারা তো বাংলাদেশের মানুষ। কিন্তু যখন ওনারা ক্ষমতায় ছিলেন, তাহলে তখন কি তারা শুধুমাত্র এই 35% মানুষের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন? তা তো নন। নাকি 35% বাংলাদেশের মানুষের তারা সরকার প্রধান ছিলেন? তাও তো নয়। তাহলে যাদেরকে বলছে নো ভোট নো ভোট,
তারা কি তাদের কথাটা শুনলো না, প্রত্যাখ্যান হলো কি হলো না, সেটা তো আজকে আমরা সকাল থেকে দেখলাম। গোপালগঞ্জের মানুষরা ভোট দানে হয়তো বোধহয় অংশ থেকে কম বেশি বিরত থেকেছে। আমি রাজনৈতিক দলগুলোকে গিয়ে দেখেছিলাম, জামায়াত ইসলাম এবং বিএনপি তারা প্রত্যেকেই বলেছেন গোপালগঞ্জের মানুষরা তো আমাদেরই বাংলাদেশের মানুষ, আমরা যারাই সরকারে আসুক তারা তো গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে নয়, আমরা আপনাদের, একজন বলছিলেন জামায়াত ইসলামী নেতা বলছিলেন যে আওয়ামী লীগ ছাড়া গোপালগঞ্জ কোনো কিছু হতে পারে না, কিন্তু আপনাদের সমর্থন না হলে আমরা সরকারটা গঠন করতে পারবো না। সদর্থক আহ্বান, তারা নীরব থাকলো, ভোট দিল না, তাতে কি হলো? গোটা দেশের ভোটটা কি বানচাল হলো? হলো না তো। সরকারটা গঠন হবে, কোনো না কোনো রাজনৈতিক দল, গোপালগঞ্জ সেই শাসনাধীন সেই সরকারের আওতায় আসবে। তার মানে এটাও তো ঘুরিয়ে সমর্থন করা, কি তাই না বলুন? একদম না, না, একদমই তাই। মানে আমাদের আলোচনার বিষয়টি তাই। রাজনৈতিকভাবে তার স্লোগান, রাজনৈতিকভাবে তিনি আহ্বান জানাতেই পারেন, এটা রাজনৈতিক সৌন্দর্য। আমরা রাজনৈতিক আহ্বানের বিরোধিতা নই, বা আমাদের বিরোধিতা করলে প্রাক্তন আমরা প্রধানমন্ত্রী মানুষের অধিকারের কথা বলছি, কেউ নীরব থাকাটাও কিন্তু তার সমর্থন। আমি বলছি একটা আওয়ামী লীগের মতো ম্যাচিওর রাজনৈতিক দলের আহ্বান কিংবা তাদের কোনো ডাক বা তাদের কোনো স্টেটমেন্ট বা তাদের কোনো বক্তব্য একটা গ্রহণযোগ্যতা থাকা উচিত। মানে তারা যা পারবেন, যা হবে সেই পালসটা বুঝেই করা উচিত। সেখানে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে, আর সেখানেই আমাদের সমালোচনার জায়গা তৈরি হচ্ছে। আমরা সেটা বললাম, এবং এটা তো সত্যিকার অর্থেই ঘোলা জলে তো মাছ শিকার করতেই চাইছে আওয়ামী লীগ। বাংলাদেশের নির্বাচনে অশান্তি হোক, রক্তপাত হোক, মানুষের মৃতদেহ পড়ুক এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছড়াছড়ি শুরু হোক, ভোটের ফল না মানুক এবং বাংলাদেশে একটা অশান্তি তৈরি হোক, সেই প্রত্যাশা কি বা সেই আশা কি বা সেই স্বপ্ন কি আওয়ামী লীগ দেখছে না? একদম শেষে তুমি এই প্রশ্নের উত্তর দেবে, একদম শেষ করবো। দেখো, মানে এই বাংলাদেশের মানুষ আর রক্তপাত চায় না। কেন চায় না আমি বলছি বলে না, আমি কোনো পক্ষ নিয়ে বলছি না। বাংলাদেশের মানুষ